হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ভালো থাকবেন। ভালো তাহলে আছেন স্যার? ক্লাস হ্যাঁ, ভালো আছি। ক্লাস শুরু করে দেই, ঠিক আছে? জি স্যার, শুরু করে দিন স্যার। তারা জয়েন করতে থাকুক। হ্যাঁ, ওরা বেশি জেন্টল তো, ভিআইপি পারসন তো, তারপরে ওদের জন্য অপেক্ষা করে লাভ নাই। ছাত্র, এরাই হলো ছাত্র। ডাক্তার হইতে আসছে। এরা ডাক্তার না হয়ে এদের ব্যবসায়ী হওয়া উচিত ছিল। ছাত্রদের গুণ যদি এইটা হয়, টিচার অপেক্ষা করতেছে সময়, আর ছাত্র এখন থেকে এইগুলো শিখতেছে। এরা কি কি ডাক্তার হবে এরা? হ্যাঁ, এরা ডাক্তার কি হবে? এদের ডাক্তারের পড়া মোটেই ঠিক না এদের। এখন বাজে ৫টা ১০টা পার হয়ে গেছে। এখন মাত্র ১৬ জন আছে। বেয়াদব ছেলেরা। ডাক্তার হইতেছে। আরে তোমরা ডাক্তার হওয়ার যোগ্যতা নাই তোমাদের। তো ডাক্তার হও কেন? আসো কেন ডাক্তার হইতে? হ্যাঁ? এরাই তো ওই ডাক্তারদের মানে মানে দুর্নাম করে এটা। আমাদের ডাক্তারদের অধঃপতন কেন? এই সমস্ত ছেলেগুলোর জন্য ডাক্তার মানে অধঃপতন হয়ে গেছে আমাদের। এরা হবে ডাক্তার, সেইরকম ডাক্তারই হবে। যাদের নীতিবোধ বলে কিচ্ছু থাকবে না। পোলিও ভাইরাস যে ডিজিজ করে তার নাম হলো পোলিওমাইলাইটিস। এখন এই পোলিওমাইলাইটিস এই তোমার কিভাবে আসলো শব্দটা? পলিওস মানে হলো গ্রে। গ্রে মানে হলো স্মেল করে গ্রে ম্যাটার। আর মাইলোস মানে মেরো। স্মেল করে যে মেরো আছে সেই মেরো। তাহলে স্মেল করে যে গ্রে ম্যাটার আছে সেটা। আইটিস মানে হলো ইনফ্লামেশন, ইনফেকশন। মাইলাইটিস তাহলে ইনফ্লামেশন অফ স্পাইনাল কর্ড। তাহলে তাহলে পলিও মানে হলো গ্রে, মাইলোস মানে মেরো স্পাইনাল কর্ড, আর মাইলাইটিস মানে ইনফ্লামেশন অফ স্পাইনাল কর্ড। মাইলাইটিস তাহলে স্পাইনাল কর্ডের যে গ্রে ম্যাটার, একটা হর্ন সেল, এটা যে ইনফরমেশন আছে সেটা পলিওমাইলাইটিস। যাই হোক, এখন পলিও ভাইরাস এর ইম্পর্টেন্ট প্রপার্টিস কি আমরা অলরেডি জানিছি। পলিও ভাইরাস কোন গ্রুপের মধ্যে পড়ে? এটা পিকর্ণ। পিকর্ণ ভাইরাস। তাহলে পিকর্ণ ভাইরাস। এবং সবচেয়ে আমি ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারে কি বলেছিলাম? সবচেয়ে স্মল ভাইরাস হলো এই যে পলিও ভাইরাস, তাই তো? এবং সাইজ কত? 20 to 30 ন্যানোমিটার স্মল। এবং এটা যেহেতু তোমার পিকর্ণ ভাইরাস, পিকর্ণ ভাইরাস কোন ফ্যামিলি, কোন আরএনএ ডিএনএ এর মধ্যে পড়ে? আরএনএ স্যার। আরএনএ ভাইরাস। আরএনএ যদি পড়ে তাহলে নন ডিএনএ ইনভেলপড। না আরএনএ পিসিআর এর মধ্যে পড়ে, তাই তো? পিকর্ণ, ক্যালিসি এবং রিও ভাইরাস। তাহলে পিসিআর, তাহলে এটা নন ভ্যালভ, ইনভ্যালভ, তাই তো? আর আর এটা হলো তোমার হলো নিউক্লিওক্লাসিটা, এটা হলো ইকোসাইটাল। এটা একটু জানবা। তাহলে উপরে এগুলো মোটামুটি আমরা জানিয়ে গেছি। এখন এটা সেরোটাইপ 3টা আছে, পলিভাইরাস 1, 2 এবং 3। কার্বন ডিফারেন্স করা যায় বেসড অন ডিফারেন্ট অ্যান্টিজেনিক ডিটারমিন অন দ্য আউটার ক্যাপসিড প্রোটিন। ক্যাপসিড প্রোটিনের উপর ভিত্তি করে, ক্যাপসিড প্রোটিনের উপর ভিত্তি করে এটাকে করা হয়। শুধু সেরোটাইপ জানো, 3টা সেরোটাইপ। এখন টাইপ 1 করে কমন এপিডেমিক টাইপ, এটাই বেশি করে এপিডেমিক। এপিডেমিক টাইপ, তার হলো টাইপ 2 অ্যাসোসিয়েটেড এন্ডেমিক টাইপ, আর হলো টাইপ 3টা অকেশনাল কজ এপিডেমিক। যাই হোক, তোমার অত প্রয়োজন নাই তোমাদের, পরিণত 3টা সেরোটাইপ। এখন এখানে দেখো নো ক্রস প্রোটেকশন বিটুইন দ্য সেরোটাইপস। এই 3টা সেরোটাইপ, যেমন ডেঙ্গুতে আমরা পড়ছিলাম, ডেঙ্গুতে 4টা সেরোটাইপ পড়ছিলাম এবং একটা ইনফেকশন করলে লাইফ লং ইমিউনিটি দেবে, কিন্তু ক্রস প্রোটেকশন দিবে না। অন্য সেরোটাইপকে সে ইনফেকশন প্রিভেন্ট করতে পারবে না। তেমন এই যে পলিওভাইরাসও, যে পলিওভাইরাস দ্বারা যদি একবার অ্যান্টিবডি থাকে
তাহলে পলিওভাইরাস 2 কে সে প্রিভেন্ট করতে পারবে না। এই জন্য নো ক্রস প্রোটেকশন বিটুইন দ্য সেরোটাইপ। এখন এখানে একটা কোশ্চেন যদি ধরা হয়, ধরি না, এই যে আমরা বারবার পলিওভাইরাস দেখে নাও, প্রতি বৎসরে তোমার দেওয়া হচ্ছে, তাই তো? বারবারই দেওয়া হয়, বৎসরে একবার দুবার করে দেওয়া হচ্ছে পলিওভাইরাস। বারবার একই রোগীকে, রোগী তো না বলবো, একই বাচ্চাকে দেওয়া হচ্ছে, বারবার দেওয়া হয়। কেন? কেন? এই জন্য যে যেহেতু সেরোটাইপ 3টা। এখন আমার টার্গেট থাকবে 3টার বিরুদ্ধেই যেন অ্যান্টিবডি তৈরি হয়। হুম? এখন হয়তো একবার খাওয়াইলাম, হয়তো একটার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হলো। আবার খাওয়াইলাম, তখন হয়তো দেখা গেল ২ বার সেরোটাইপ ২ এর ইয়া ২ এর বিরুদ্ধে অ্যান্টিবডি হলো। তারপরে আবার খাওয়াইলাম, তখন হয়তো সেরোটাইপ ৩ এর বিরুদ্ধে অ্যান্টিবডি হলো। ঠিক আছে? এইজন্য এইভাবে বারবার এইভাবে খাওয়ানো হয়, যাতে আমার ৩ টাই যেন সেরোটাইপ মানে এই টেস্টে আমার যেন ইনফেকশন যাতে না হয়। ঠিক আছে? এইজন্য খেয়াল রাখবো। এইজন্য এই কারণে বারবার খাওয়ানো হয় কিন্তু। এবং এটা আচ্ছা, এই হলো তোমার ইম্পোর্টেন্ট প্রপার্টিজ। আর হলো স্মল 20 to 30 ন্যানোমিটার নন এনভেলপ আরএনএ ভাইরাস। এটা তোমরা অলরেডি জানো, ইকোসাইটাল আর সেরোটাইপ 3টা, এবং এগুলো ক্রস প্রোটেকশন দিতে পারবে না। আচ্ছা, এখন এটা পরে আসতেছি। প্যাথোজেনেসিস আমরা পড়বো এখন। ট্রান্সমিশন হয় ফিকো ওরাল রুট বাই ফিকো ওরাল রুট মানে হলো ইনজেকশন অফ কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার। ইনকিউবেশন পিরিয়ড হলো 7 থেকে 14 দিন মাত্র। 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ। খুবই কম ইনকিউবেশন পিরিয়ড। তারপরে following injection, initial application occurs in oropharyngeal and intestinal mucosa. খাওয়া হলো, এটা অরোফিক্যাল রুটে, যেহেতু তাহলে কি হলো, প্রথমে আসলো অরোফ্যারিংসে, এখানে অ্যাপ্লিকেট করবে, তারপরে যখন ইন্টেস্টাইনে গেল সেখানেও আবার অ্যাপ্লিকেট করবে। ঠিক আছে? অ্যাপ্লিকেট করলো, তারপরে কি হবে, এই ভাইরাস স্প্রেড টু অ্যাডজেসেন্ট লিম্ফ্যাটিক সিস্টেম, পার্টিকুলারলি ইন টনসিল অ্যান্ড দ্য পিয়ার স্পেসেস অফ আইলিয়াম। তাহলে যখন তোমার এই থ্রোটে যখন এখানে যখন ইনফেকশন করলো, তখন সেটা হলো টনসিলে যাবে, আর ইন্টেস্টাইনে যখন তোমার রেপ্লিট করবে, তখন পিয়ার স্পেসেস অফ দ্য ইন্টেস্টাইন, মেইনলি আইলিয়ামে এখানে চলে গেল। লোকা সোজা কথা হলো ভাইরাল স্প্রেড টু দ্য অ্যাডজেসেন্ট লিম্ফ্যাটিক টিস্যু, পার্টিকুলার টনসিল অ্যান্ড দ্য পিয়ার স্পেসেস অফ আইলিয়াম। ওখানে গেল, এরপরে ওখান থেকে কি হবে, এইখানে যাবে তোমার হলো but enters the blood resulting in a transient viremia. ভাইরাস তখন তোমার এখান থেকে তোমার ব্লাডে ছেড়ে গেল, এবং এটা ট্রানজিয়েন্ট ভাইরামিয়া করবে। এটা কিন্তু বেশিক্ষণ থাকবে না, ট্রানজিয়েন্ট ভাইরামিয়া করবে। এরপরে কি হলো, এই তোমার যে আবার তাহলে একটা অরোফ্যারিংস এবং ইন্টেস্টাইনে তো অ্যাপ্লিক করলো। এছাড়াও অরোফ্যারিংস এবং ইন্টেস্টাইন ছাড়াও আরো অন্য টিস্যুকে তারা ইনফেক্ট করবে, যেমন হলো এক্সট্রাডিউরাল টিস্যু, যেমন লিভার, স্প্লেন, এগুলো বিকাম ইনফেক্টেড। এবং এইখানে সাফিসিয়েন্ট ভাইরাস মে প্রডিউস এস্টাবলিশড পার্সিস্টেন্ট ভাইরাস, এখানে রেপ্লিকেট করবে এবং এখান থেকে তোমার যাবে ব্লাডে। তখন যে ভাইরাস করবে সেটাকে বলা হয় পার্সিস্টেন্ট, এখানে সব সময় থাকবে। এবং এই পার্সিস্টেন্ট ভাইরাস এটা হলো ইম্পর্টেন্ট। এখানে কি হবে, এই পার্সিস্টেন্ট ভাইরাস ইজ রেসপন্সিবল ফর হেমাটোজেনাস স্প্রেড টু দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এই কারণে তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে এখান থেকে এই ব্লাডের মাধ্যমে তোমার তখন চলে গেল সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এরপরে দেখো, polymorphs can also spread retrograde along axons of peripheral neuron to the central nervous system. এইভাবেও যাইতে পারে। তারপরে দেখো, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে গিয়ে কি করলো, polymorphs replicate in the motor neuron located in the anterior horn cell of the spinal cord. Anterior small motor neuron in the anterior horn cell of the spinal cord, এখানে তারা replicate করলো, এবং death of the cells results in paralysis of the muscles innervated by those neuron, এবং পরে হলো flaccid paralysis। আমি
ইন্ট্রোডাক্টরি ক্লাসে পড়েছিলাম বলা যে প্যাথোজেনিস তোমার হঠাৎ এফেক্ট অফ ভাইরাস ইনফেক্টেড সেল বলেছিলাম না? সেখানে কি বলেছিলাম? সাইটোপ্যাথিক ইফেক্ট, তারপরে ম্যালিগন্সি হয়, তারপরে কি গ্রোথ রিটার্ডেশন হয়, তারপর সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। আর কি বলা হয়েছিল? নো 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 অ্যাপারেন্ট সিম্পটম। তারপর তোমার আর কি হয়? এই যে প্যারালাইসিস। না, প্যারালাইসিস বলিনি। আরেকটা কি নাম বলেছিলাম? ক্লাসে কি বলছিলাম? যাকে মানে সেকেন্ডারি ইফেক্ট অন আনইনফেক্টেড সেল। সেকেন্ডারি ইফেক্ট অন আনইনফেক্টেড সেল। এটা বলছিলাম, খেয়াল করো। জি স্যার, বলছিলেন স্যার। এখানে তোমার মোটর নিউরনকে তারা এফেক্ট করতে, অ্যান্টারহান্সেল অফ স্নার কট একে এফেক্ট করতেছে, করে তোমার আলটিমেটলি কি হলো? মাসেলে তোমার এফেক্টটা পড়লো। কেন? এই অ্যান্টারহান্সেল অফ স্নার কট এখান থেকে তোমার মোটর নিউরন তৈরি হয়, তাই তো? আর এই মোটর নিউরন তৈরি হলো, মোটর নিউরন তোমার মোটর সাপ্লাই তোমার মাসেলকে দিতে পারতেছে না। তাহলে কি মোটর সাপ্লাই না থাকলে কি হবে? প্যারালাইসিস হবে। এটা হলো প্লাসিভ প্যারালাইসিস। মোটর নিউরনের কাজ কি? কন্ট্রাকশন করা, তাই তো? কন্ট্রাকশন করা, রিল্যাক্সেশন করা, এগুলো হবে না। তাহলে কি? প্লাসিভ প্যারালাইসিস হয়। আচ্ছা, এরপরে আরো হইতে পারে ডিফারেন্স অলসো এফেক্টস ব্রেইন স্টেম। উপরে তখন প্রথম তো কন্ডিশনাল করে, এরপরে যাবে তোমার উপরে দিকে চলে যাবে, ব্রেইন স্টেমে চলে গেল। এই পয়েন্টস এন্ড মেডুলা অবলম্বনা একে এফেক্ট করলে যেটা করবে সেটাকে বলা হয় বালবার পলিওমাইলাইটিস, এবং এইটা হলে তোমার হলো রেসপিরেটরি ভায়োলেন্স হবে আলটিমেটলি, এবং ডেথ হতে পারে। এছাড়া আরো একটা করতে পারে সেরেব্রাল কর্টেক্স, এটাকেও ড্যামেজ করতে পারে। তাহলে ব্যাপারটা বোঝো। তাহলে তার ইনকিউবেশন পিরিয়ড কত? 7 to 14 ডেজ, 1 থেকে 2 সপ্তাহ। এবং মোড অফ ট্রান্সমিশন কি? অরফিক্যাল রুট, দ্যাট মিন্স ট্রান্সমিটেড বাই কন্টামিনেটেড ফুড এন্ড ওয়াটার। গেল, খাইলাম, খাওয়ার পরে কি হবে? যাবে কোথায়? প্রথম গেল তোমার অরফিক্যাল গেল, তাই তো? সরি, তোমার অরফ্যারিংসে গেল, তারপরে সেখানে ইনফেকশন করলো, তারপরে গেল তোমার ইন্টেস্টাইনে গেল, হ্যাঁ, এবং ওখানে তোমার র্যাপলেট করলো, হ্যাঁ। র্যাপলেট করার পরে তখন তারা যাচ্ছে কোথায়? সেখান থেকে লোকাল যে লিমনেট, রিজিওনাল যে লিমনোট গুলো, ডেডিং লিমনোট, সেখানে আছে। তো অরফিক্যাল থেকে এই যে তোমার যে ইয়ে থেকে তোমার যে অরফ্যারিংস যাচ্ছে কোথায়? টনসিলে যাচ্ছে। আর ইন্টেস্টাইন যাচ্ছে কোথায়? ইন্টেস্টাইন মেইনলি আইলিয়াম, এখানে যাচ্ছে। হুম, এখানে গেল। আচ্ছা, এবং এখানে তোমার হবে এখানে তোমার হলো ব্লাডে চলে গেল। তখন করলো তোমার হ্যাঁ, 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 আমার রুমে আপনি আসেন। হ্যাঁ, হ্যাঁ, ঠান্ডা লাগছে। তো আপনি তাহলে এক কাজ করতে পারেন, ওই যে আপনি এক কাজ করতে পারেন, তাহলে আপনি তো করোনা টেস্টটা করতে পারেন তো নাকি আজকে? তাহলে হলো যে ইন্টেস্টাইনে গেল, অরফিক তোমার ব্লাডে অরোফ্যারিংস এবং তোমার হলো ইন্টেস্টাইন, সেখানে তোমার র্যাপলেট করলো, করার পরে সেখানে চলে গেল ব্লাডে। এবং এই সময় যে ব্লাডে গেল, এটা করবে হলো ট্রানজিয়েন্ট ভাইরামা, অল্পক্ষণ থাকবে, তাই তো? এই জন্য বলা হচ্ছে ট্রানজিয়েন্ট ভাইরামা। আচ্ছা, এই যে তোমার ইন্টেস্টাইন এবং তোমার হলো ওই যে থ্রোট, এটা ছাড়াও অন্য টিস্যুকেও তারা এফেক্ট করতে পারে, বেশ করে লিভার, স্প্লেন, এখানে তারা ইনফেকশন করতে পারে, এবং এখানে তারা তখন র্যাপলেট করবে। এবং র্যাপলেট করলে এখান থেকে আবার তোমার ভাইরাস চলে যাবে ব্লাডে, তখন করবে তোমার পারসিস্টেন্ট ভাইরামা, এবং এটাই ইম্পর্টেন্ট। এবং এখান থেকে তোমার যাবে কোথায়? পার্সিস্টেন্ট ভাইরামা হলে তখন তোমার গোটা শরীরে সরে যাবে, কিন্তু এটা তোমার যাবে কোথায়? বেশ করে এটা নিউরোটপিক ভাইরাস, এটা তোমার যাবে হলো নার্ভাস টিস্যুতে, অ্যান্টেরিয়র হর্ন এবং ব্রেইন স্টেম।
তাহলে আপনি এক কাজ করুন, ওখানে সরা আপনার একজন আছে, বলা আছে। হ্যাঁ, সরা ওখানে বলা আছে, বলে যে সরা আছে। তাহলে এখন স্যাম্পল দিই। তাহলে স্যাম্পল দিয়ে তারপরে আমি চাইছিলাম যে আপনাকে ওই প্রিন্টার ভার্সন একটু পরিচয় করে দেবো। তো তাহলে তো এই অবস্থা কি সেটাই তো ভালো হয়। ঠিক আছে? আর যদি মনে করেন যে মানে কারেন্সি মেনটেন করতে হয়, একটু পরিচয় করে দিতে আর কি। আপনি না কি করবেন? এরা চলে গেল কোথায়? তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তো প্রথমে এফেক্ট করবে কোথায়? তোমার হলো স্পাইনাল কর্ডের অ্যান্টেরো হর্ন সেল। এখন অ্যান্টেরো হর্ন সেলে যদি ওটাকে যদি ডিস্ট্রয় করে, তাহলে ওই অ্যান্টেরো হর্ন সেল থেকে তোমার তৈরি হয় কোথায়? কি তৈরি হয়? মোটর নার্ভ তৈরি হয়। এই মোটর নার্ভটা কাকে সাপ্লাই দেয়? তোমার এই তোমার মাসলকে মাসল বলতে Muscle মিন কে। করে তোমার স্কেলেটাল মাসলকে, তাই তো? এখন এই যে স্কেলেটাল মাসলকে সাপ্লাই হচ্ছে। এখন তোমার মোটর নিউরন তোমার, তাহলে তোমার এই অ্যান্টেরো হর্ন সেল যদি ডিস্ট্রয় হয়ে যায়, তাহলে মোটর নার্ভটাও তোমার ডিস্ট্রয় হয়ে গেল। তাহলে তোমার মোটর সাপ্লাইটাই একবারে হ্যাম্পার হয়ে গেল। আর হ্যাম্পার মানে পাবেই না আর। না পাইলে তোমার কি সেই মাসলটা কি হবে তোমার? that's a Paralysis. paralysis. প্যারালাইজ হয়ে যাবে। এটাই হলো ফ্লাসিড প্যারালাইসিস। ঠিক আছে? তারপরে সেখান থেকে আবার যাবে কোথায়? তারা আবার উপরের দিকে চলে যাবে। উপরের দিকে গিয়ে কোথায় যাবে? তোমার ব্রেইন স্টেমকে এফেক্ট করবে। পন্স এবং মেডুলা অবলাঙ্গনা। ওটাকে বলা হয় বালবার পলিওমাইলাইটিস। ঠিক আছে? এবং বালবার এই পন্স আর মেডুলা অবলাঙ্গনা ওখান থেকে ওটা সাপ্লাই দেবে কোথায়? রেসপিরেটরি ট্র্যাক্টকে সাপ্লাই, রেসপিরেটরি সিস্টেমকে সাপ্লাই দেবে। তখন তোমাকে রেসপিরেটরি অ্যারেস্ট হতে পারে। আরো একটা এফেক্ট করতে পারে তোমার কি? একবার সেরেব্রাম, সেরেব্রাল কর্টেক্সকে এফেক্ট করতে পারে। তবে ওটা রেয়ারলি করে। এই ৩ জায়গায় তোমার মেইনলি ইয়ে করতে। এটা হলো তোমার প্যাথোজেনেসিস। খেয়াল থাকবে তো? হ্যালো? থাকবে স্যার ইনশাআল্লাহ স্যার। জি স্যার। আচ্ছা। Yes, sir. তো এই জিনিসটা খেয়াল রাখো। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন ফিচারটা কি হবে দেখো। তাহলে প্যাথোজেনেসিস আমি এ বন্ধু যেগুলো পড়াইলাম অবশ্যই যে ভালো করে পড়বা। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন দেখো, এটাও ভালো করে পড়তে হয়। ভাইবা বলো আর রিটেন বলো, আমরা ধরবো কিন্তু। তাহলে 5 পসিবল আউটকাম অফ ইনফেকশন। একটা করোনা ভাইরাস ইনফেকশন কি বলে যে তোমার পলিও ভাইরাস ইনফেকশন করলো, তাহলে তোমার কি হবে? 5 আউটকাম হবে। কি হতে পারে? একটা হলো অ্যাসিম্পটোমেটিক ইনফেকশন 90 to 95%। তারপর তোমার হবে অ্যাবর্টিক ইনফেকশন বা অ্যাবর্টিক পলিওমাইলাইটিস বলতে পারো। এটা হলো 4 to 8%। তারপরে তোমার হবে তোমার অ্যাসেপ্টিক মেনিনজাইটিস বলতে পারো, বা বলতে পারো নন প্যারালাইটিক পলিওমাইলাইটিস। এটা হলো 1 to 2%। তারপর হলো পার্সেন্টেজটা খেয়াল রাখবা। এবং এটা হলো প্যারালাইটিক পলিওমাইলাইটিস। হ্যাঁ, একটা নন প্যারালাইটিক প্যারালাইটিস আর একটা প্যারালাইটিক পলিওমাইলাইটিস। আরেকটা তোমার হলো কমপ্লিকেশন একটা হয় অনেক বছর পরে, সেটাকে বলা হয় পোস্ট পলিও সিনড্রোম, বা আরো বলা হয় প্রোগ্রেসিভ পোস্ট প্যারালাইটিক মাসেল অ্যাট্রফি। এই 5টা হেডলাইন। অ্যাসিম্পটোমেটিক ইনফেকশন, তাহলে এটাই মেইনলি হচ্ছে, বেশি হচ্ছে 90 to 90%, 95%, তাই তো? এখানে হলো ইনএফারেন্ট সাবক্লিনিয়াল ইনফেকশন অ্যাকাউন্টস ফর দ্য ফার্স্ট মেসেজ অফ, এই তো এটা আর বলার কিছু নেই। সোজা কথা কোনো সিমটম থাকবে না। এটা হলো অ্যাসিম্পটোমেটিক ইনফেকশন 90 to 90%, 95% হলো। এরপরে হবে অ্যাবর্টিভ ইনফেকশন। অ্যাবর্টিভ ইনফেকশন এটা হলো কত? মাত্র 4 to 8%, খুবই কম। এবং এই সময় সিমটম বেশি কিছু হবে না। যার সাথে তোমার ইনফ্লুয়েঞ্জা হলে যেটা হয়, আমরা বলি ফ্লু হয়েছে, তাই তো? ফ্লু লাইক ইলনেস বা ইনফ্লুয়েঞ্জার মতো চিন্তা হবে কি? ম্যালেস, ড্রাউজিনেস, হেডেক, সোর থ্রোট, নশিয়া এন্ড ভমিটিং। এবং রিকভারি স্পন্টেনিয়াসলি হবে, কোনো চিকিৎসা করতে হবে, এমনি ভালো হবে। আর ম্যালেস কি? গা কি মেজ করে, তাই তো? ড্রাউজিনেস, ঘুম ভাব, তন্দ্রা হবে আসবে, হেডেক, সোর থ্রোট এবং নশা হবে, এগুলো হবে অ্যাবর্টিভ।
এরপরে আসে তোমার হলো মেনিনজাসকে এফেক্ট করবে, সেটাকে বলে অ্যাসেপ্টিক মেনিনজাইটিস। মেনিনজাসকে যদি ভাইরাস ইনফেকশন করে সেটাকে আমরা বলি অ্যাসেপ্টিক মেনিনজাইটিস, আর ব্যাকটেরিয়াল যদি করে তখন বলি আমরা পারাজাইটিক মেনিনজাইটিস। ঠিক আছে, আর এটা বলবো অ্যাসেপ্টিক মেনিনজাইটিস, অথবা বলতে পারি নন প্যারালাইটিক পলিওমাইলাইটিস। মানে এখানে প্যারালাইটিস হবে না, এটা মাত্র 1 to 2% হবে। এবং এখানে হবে কি, ওই যে অ্যাবর্টিভ পলিওমাইলাইটিস হলো, ওর সঙ্গে হবে কি কি, ফিভার হবে, হেডেক এবং নেক স্টিফনেস। আর যেহেতু তুমি মেনিনজাসকে তোমার এফেক্ট করছে, ঠিক আছে, আর মেনিনজাসকে এফেক্ট করলে কি হয়, একটা তোমার ফিভার তো হয়, নেক স্টিফনেস এবং হেডেক হয়। তোমরা তো অলরেডি জানছো, তাই তো? নেক স্টিফনেস, হেডেক এবং ফিভার। ওকে, অ্যাবর্টিভ পলিওমাইলাইটিস সেখানে হলো কি, তোমার মাইট ফ্লু লাইক সিমটম, ম্যালেজ, ডাউজিনেস, হেডেক, এগুলো নশিয়া, ভমিটিং, ডায়রিয়া, এগুলো হতে পারে। আর অ্যাসেপ্টিক হলো ওই যে আগের গুলো থাকবে, তার সঙ্গে থাকবে। যেহেতু মেনিনজাসকে এফেক্ট করলে মেনিনজিজম হয়, তখন হয় কি, হেডেক হবে, ফিভার হবে এবং নেক স্টিফনেস। এটাকে বলে নন প্যারালাইটিক। এই প্যারালাইসিস বন্ধ হলো না। এরপরেরটা আসলো কি, প্যারালাইটিক পলিওমাইলাইটিস। এখানে প্যারালাইসিস হবে, এটা হবে 1 to 2%। এখানে দেখো, এখানে আমরা 3টা ভাগে ভাগ করব। প্রথম যখন স্পাইনাল কর্ডকে এফেক্ট করতেছে তখন বলবো হলো স্পাইনাল পলিওমাইলাইটিস। যখন তোমার এই যে ব্রেন স্টিম, দ্যাট মিনস পঞ্চ এবং মেডুলা অবলাঙ্গাটাকে এফেক্ট করতেছে, তখন বলতেছে হলো বালবার পলিওমাইলাইটিস। আর যখন তোমার সেরেব্রাল কর্টেক্সকে ইনভলভ করতেছে তখন বলবো এনকেফালাইটিক পলিওমাইলাইটিস। এখন স্পাইনাল পলিওমাইলাইটিস হলে তখন কি হবে, involvement of the Langerhans cell lead to flaccid paralysis. ওকে, তাহলে এক্ষেত্রে হলো ফ্লাসিড প্যারালাইসিস। হ্যাঁ, সেটা আমি অলরেডি আগে বললাম, এখানে আর নতুন কিছু করার প্রয়োজন নেই। আর যদি ব্রেন স্টেমকে এফেক্ট করে তাহলে কি হবে, সে যেহেতু সাপ্লাই দিচ্ছে আমার রেসপিরেটরি মাসেলকে সাপ্লাই দিচ্ছে, তাহলে সেখানে রেসপিরেটরি প্যারালাইসিস হবে এবং আলটিমেট ডেথ হয় ডিউ টু রেসপিরেটরি ফেলিয়ারের জন্য। হ্যাঁ, আর যদি তোমার সেরেব্রাল কর্টেক্সকে এফেক্ট করে তখন বলবো এনকেফালাইটিক পলিওমাইলাইটিস, লেশনস অফ মোটর কর্টেক্স, এবং এটা সাধারণত রেয়ার। আরেকটা হয় কি, পোস্ট পলিও সিনড্রোম, প্রোগ্রেসিভ পোস্ট প্যারালাইটিক মাসেল অ্যাট্রফি। পলিওমাইলাইটিস হলো ভালো হয়ে গেল, হ্যাঁ, এমনিতে মনে করো ভালো হয়ে গেল, বহুদিন পরে কয়েক বছর পরে দেখা গেল কি আবার তার মাসেল অ্যাট্রফি হয়ে গেছে। এই জন্য এটাকে বলা হয় পোস্ট পলিও সিনড্রোম। এটার কজ এখনো জানা যায়নি। এই দেখো ফিগারটা দেখো, হ্যাঁ, অনেক দিন বাচ্চা বড় হয়ে গেছে, কিন্তু অনেক বড় হয়ে গেছে, হঠাৎ করে তার মাসেলটা তোমার অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ, এখানে কি হয়, অকার্স ম্যানি ইয়ার্স আফটার অ্যাকুট ইলনেস। অ্যাকুট ইলনেস হলো অনেক বছর পরে হবে। এবং এখানে কি যেটা কি হচ্ছে, দেয়ার ইজ রিক্রুটেন্সি অফ প্যারালাইসিস এন্ড মাসেল ওয়াস্টিং হ্যাজ বিন অবজার্ভ ডিকেডস আফটার অ্যাকুট কেস অফ প্যারালাইসিস। ঠিক আছে, কজ আননোন। তাহলে আউটকাম কি, পলিওভাইরাস যদি ইনফেকশন করে তাহলে 5টা আউটকাম। একটা হলো অ্যাসিম্পটোমেটিক, এটা হলো 90 to 95% অ্যাসিম্পটোমেটিক। হ্যাঁ, তারপর হলো কি অ্যাবর্টিভ পলিওমাইলাইটিস। অ্যাবর্টিভ ইনফেকশন কি 4 to 8% হলো। এবং এখানে কি ফ্লু লাইক সিমটম হবে, তোমার কি ম্যালেজ, তারপর কি হবে drowsiness, ডাউজিনেস, headache. ম্যালেজ, ডাউজিনেস, নশিয়া, ভমিটিং, ডায়রিয়া, এগুলো হবে, জাস্ট ইনফ্লুয়েঞ্জার মতো হবে। তারপর তোমার হলো ব্রেনকে এফেক্ট করলো, মেনিনজাসকে, তখন কি হবে, প্রথম হলো তোমার অ্যাসেপ্টিভ মেনিনজাইটিস বা নন প্যারালাইটিক পলিওমাইলাইটিস, আর পরেরটা হলো প্যারালাইটিক পলিওমাইলাইটিস। অ্যাসেপ্টিভ মেনিনজাইটিস তখন কি হবে, জাস্ট তোমার তখন হবে মেনিনজাইটিস হবে, হলে কি হবে হেডেক, তারপরে তারপর কি হবে, Fever. ফিভার হবে এবং নেক স্টিফনেস। আমি মেনিনজাইটিস পড়েছিলাম, তোমার এই যে মেনিনজাইটিস যখন পড়াইলাম তোমার এই যে ইয়েতে কি নেশিয়া মেনিনগোকক্কাস যখন পড়াইলাম, মেনিনগোকক্কাস যখন পড়াইলাম, জি স্যার, স্ট্রেপ্টোকক্কাস। তখন পড়াইছে, ওইটা খেয়াল রাখো। New formants যেটা। তাহলে
তাহলে ওগুলো হলো। আর আরেকটা হলো কি তোমার প্যারালাইটিক পলিওমাইলিটিস। তখন হবে কি তোমার ৩ টা জায়গায় এফেক্ট করবে। যদি তোমার অ্যান্ড্রোহানসেল অফ স্পাইনাল কর্ড একে যদি এফেক্ট করে সেটাকে বলি স্পাইনাল পলিওমাইলাইটিস। এটা দ্বারা কি হচ্ছে ক্লাসিক প্যারালাইসিস। তারপরে Classic paralysis, ব্রেন স্টিম যখন এফেক্ট করতেছে তখন কি হচ্ছে ব্রেন bulbar স্টিম। তখন বলতেছি বালবার পলিওমাইলাইটিস এবং ওটা সাপ্লাই দিচ্ছে তোমার হলো রেসপিরেটরি মাসেলকে সাপ্লাই দিচ্ছে, যার ফলে তোমার কি রেসপিরেটরি ভাইরাস হবে respiratory এবং arrest, ডেথ হবে ডিউ টু রেসপিরেটরি ফেইলার। death, তারপরে যদি সেরেব্রাল কর্টেক্সকে যদি এফেক্ট করে তখন বলবো encephalitis, পলিওমাইলাইটিস এবং ওইটা হলো রেয়ারলি হয়, সাধারণত কম হয়। আর লাস্টলি আরেকটা হয় পোস্ট পোলিও সিনড্রোম, অনেক বছর পরে, যেমন একবারে 12 বছর বা আরো পরে হয়। হঠাৎ করে দেখা গেল কি বাচ্চা অনেক বড় হয়ে গেছে, তখন দেখা গেল তোমার মাসেল অ্যাক্টিভ হয়ে গেছে, প্যারালাইজ হয়ে গেছে। এই সমস্ত হিস্ট্রি নিতে হয়। হিস্ট্রি নিলে তাহলে অ্যাকচুয়ালি সে তখন বলবে কজটাকে আননোন, এর আউটকাম। আচ্ছা, তাহলে এগুলো দেখে নিবা। এই দেখো ভিকটিম অফ প্যারালাইটিক পোলিও, ডব্লিউএইচও একটা ফিগার আছে দেখো। তবে এখন কি আর দেখা যায়? আগে এই কয়েক বছর মানে 20 বছর আগেও রাস্তা দাঁড়িয়ে ভিক্ষা করতো এই যে স্ট্রেস নিয়ে, তাই না? জি স্যার। এখন স্যার ভিক্ষা করতো। এখন কি আর দেখতে পাও? এখন স্যার দেখা যায় না তেমন। না, এখন আর দেখা যায় না। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের বাংলাদেশ থেকে এটা জাদুঘরে কয়েক বছর পরে চলে যাবে এবং এখন কিন্তু আমরা ইরাডিকেশন পর্যায়ে আছি। বহুবার আমার বাংলাদেশ থেকে কিন্তু পোলিও ফ্রি ঘোষণা দেওয়ার কথা বলতেছিল, কিন্তু আমরা পারতেছি না কি যেন। পার্শ্ববর্তী যে কান্ট্রি গুলো, যেমন তোমার ইন্ডিয়া, পাকিস্তান, তারপরে যে বার্মা, এরা কিন্তু এখনো কিন্তু পোলিও মুক্ত হতে পারে নাই। আর যেহেতু আমরা কিন্তু সবসময় মানুষ কি ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল এই সমস্ত কান্ট্রিতে যাচ্ছে, তাই তো? মায়ানমার এখানে যাচ্ছে, যার ফলে ওরা যাচ্ছে, আমরা যাচ্ছি, ওরা আসতেছে, তাই তো? যার ফলে ওদের কাছ থেকেও আমরা কিন্তু আবার অ্যাটাক হতে পারি। যার ফলে এরা যতক্ষণ পর্যন্ত ঘোষণা দেয়নি ততক্ষণ পর্যন্ত আমরাও কিন্তু ঘোষণা দিতে পারতেছি না। কিন্তু অ্যাকচুয়ালি আমরা কিন্তু মোটামুটি একটা বলা যায় যে হয় না বললেই চলে। হুম, হয় না বললেই চলে এখন। এদিক দিয়ে ওই জন্য তো বলা হয় যে পৃথিবীর মধ্যে বাংলাদেশ এই যে ইপিআই প্রোগ্রামে সবচেয়ে বেশি সাকসেসফুল দেখাচ্ছে বাংলাদেশ। বিশ্ব যারা বাংলাদেশের নাম, এটা পৃথিবীর অন্য কোনো দেশ এটা করতে পারে নাই। তাদের অনেক টাকা পয়সা আছে কিন্তু আমাদের সঙ্গে কেউ পারে নাই। তো এখন আরেকটা জিনিস বলবো, এই সমস্ত বাচ্চা এখনো দেখা যায়। কোনটা বলো তো তোমাদের? আহ একটু কমন সেন্স থেকে বলি, দেখা যায় কিনা বলো দেখি। দেখা যায়? ভিক্ষা করতে দেখো নি কোনোদিন? হ্যাঁ, হ্যালো, জি স্যার। ওটা কি মনে হয় বলো তো? স্যার তুমি তো ক্লাস করেছো, ওদের ক্লাসে আর্টিফিশিয়াল বলেছিলাম। করা হয় হয়তো স্যার। হ্যাঁ, আর্টিফিশিয়াল ভাবে করা হয়। আর্টিফিশিয়াল ম্যানমেড। ম্যান মেড স্যার। এই করে কি, যে সমস্ত বাচ্চা ধনী, যাদের বাবা ধনী, তাদের কাছ থেকে কি হয় মুক্তিপণ আদায় করা হয়, তাই তো? মুক্তিপণ আদায় করে অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রেই মেরে ফেলা হয়। আবার কিছু ক্ষেত্রে হঠাৎ করে খুব বেশি যদি চাপ দেওয়া হয় তখন হয়তো মানে ফেরত পাওয়া যায়। ম্যাক্সিমাম 99% ক্ষেত্রেই কিন্তু ওরা কিন্তু টাকাও নেয় এবং বাচ্চাকে মেরে ফেলে, তাই না? 1% ও বলা যাবে না, খুব মানে একবার নিয়ে গেলে খুব কম দেয়। কারণ হলো যে এগুলো কিন্তু তোমার দূরের লোক করে না। এই যে তোমার যে কিডন্যাপ করে, এগুলো কিন্তু দূরের লোক করে না, কাছাকাছি লোক তোমার সঙ্গে মিশতেছে, এরাই কিন্তু করে। যার ফলে ওরা তো যদি ফেরত দেয় তাহলে তো ওরা ধরা খাবে, যার ফলে এরা কিন্তু ফেরত দেয় না।
ঠিক আছে? আর আরেকটা যারা গরিব বাচ্চা তাদেরকে কি করা জানো? গরিব যাদের মা-বাবা গরিব তারা তো টাকা দিতে পারে না। তাদের কি করে কি? তোমার মনে করো এই যে পাতিল পাওয়া যায়, হ্যাঁ? এই যে তোমার এই যে বিভিন্ন পাতিলে ছোট্ট পাতিলে, হুম? এই সিলভারের পাতিলগুলো পাওয়া যায় না? ছোট্ট এর মধ্যেই ওই বাচ্চাকে রাখবে। এবং একটা বাচ্চাকে যদি ১ মাস যদি ওইখানে রাখা যায়, হাত পা যে কোঁকড়া করে রাখা যায়, পরে ১ মাস পরে সে কি হবে? ওইখানে পায়খানা করতেছে, ওইখানেই খাচ্ছে। তাহলে সে কি হবে? আল্টিমেটলি সে কিন্তু ওইভাবে কিন্তু ডিসেবল কিন্তু হয়ে গেল। প্রতিবন্ধী হয়ে গেল, একটা শারীরিক প্রতিবন্ধী হয়ে গেল কিন্তু। এবং তাকে উদ্দেশ্য কি? তাকে তারা ভিক্ষা করানো। এবং তারা কি করে? এই যে এবং এই তুমি তোমার দেখছো কিনা ঢাকাতে বিশেষ করে পাওয়া যায়। এই যে কিছু যাদেরকে যারা ভিক্ষা করে তাদের কি করবে কি? ওই রাস্তায় রেখে আসবে। ও সারাদিন ও রোদ বৃষ্টি ইয়ে করে ভিক্ষা করবে এবং সন্ধ্যায় আবার নিয়ে যাবে। এবং মাঝে এসে করে কি কিছু লোক আসে ওই টাকাগুলো যেগুলো জমা হচ্ছে সেই টাকাগুলো ওরা নিয়ে যায় কিন্তু। এবং তো এতে কিন্তু প্রচুর লাভ। এই সন্ত্রাসীদের প্রচুর লাভ হয় কিন্তু। বুঝছো? অনেক টাকা। মানুষ দেওয়া পরবশ হয়ে দেয় টাকা। কিন্তু ওই টাকাগুলো যাচ্ছে কোথায়? ওই লোকটা পাচ্ছে না। আসল ভিকটিম তো পাচ্ছে না। পাচ্ছে কোথায়? এই সন্ত্রাসী এরা পাচ্ছে। ঠিক আছে? এইজন্য এইটাও কিন্তু হয় কিন্তু। ব্যাপারটা বুঝছো তো? এই। জি স্যার। যাক এটা অন্যদিকে আমি গেলাম। স্যার এরা তো রাস্তায় থাকে স্যার। এদের যে স্যার আমি কোনো সাহায্য সহযোগিতা করি না স্যার। এটা কি স্যার আমার পাপ হয়? স্যার আমার কেন জানি স্যার মনে হয় যে আমি এদেরকে সহযোগিতা করলে যারা হচ্ছে এই বেগার গ্যাং আছে যারা আরকি স্যার, তারাই তো এগুলা করে। তারা আরো হ্যাঁ, এই বিষয়ে উৎসাহিত হবে যে আরো অনেক টাকা তো পাওয়া যায়। তাহলে আরো হ্যাঁ। দোকান ধরে এই কাজ করি। এখন এটা তো ওই যে হ্যাঁ, এখন এটা যদি সবাই যদি হইতো তাহলে তো হয়তো। এখন তুমি একা দিচ্ছ না। তা তো হবে না। সবাই তো দিচ্ছে। সবাই তো দিচ্ছে। আমরা তো সচেতন এখনো হয়নি। তাহলে আর কি করব? স্যার আমার আম্মারে যদি কোনো জায়গায় নিয়ে যাই, মানে রাস্তার মধ্যে এমন দেখলে এই যা একটু টাকা দিয়ে আইবি। মানে উনারে আমি বুঝাইতে পারি না। এরকম স্যার সবাই মেক্সিমাম এরকম করে সবাই। স্যার। তারপরে উপায় নাই। এখন আমিও এইজন্য দিতে চাই না। অনেক সময় আবার খুব খারাপ লাগে তখন দেই। আমিও দিতে চাই না সাধারণত। তারপরে এখন ল্যাব ডায়াগনোস কিভাবে করব? ল্যাব ডায়াগনোস সাধারণত আ করা হয় না বা করা হয় এমনিতেই আমরা কিন্তু মোটামুটি একটা আ ওই ক্লিনিক্যাল ফাইন্ডিংস দেখেই বুঝতে পারি। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে করা হয়। দেখো আমরা ল্যাব ডায়াগনোস কিভাবে করি? তোমরা যখন ডাক্তার হবা, যখন তোমার উপজেলা হেলথ কমপ্লেক্স স্টাডি করবা, তখন দেখা যাবে কি যখনই তোমার এই প্যারালাইসিস এর যদি কোনো রোগী পাওয়া যায়, সিম্পটম মনে হয়, তখন সঙ্গে করা হয় WHO কে খবর দেওয়া হয়। এবং WHO কে করে কি? ওই যে আমরা করি কি স্যাম্পল নেই। স্টুল স্যাম্পল নেই, বুঝছো? পরপর ২ দিন আ স্যাম্পল নেওয়া হয়। এই স্যাম্পলটা এই কুল বক্সে করে ওই যে WHO কে দেওয়া হয় এবং ওরা যে হিস্ট্রি নেবে, অনেক কিছু নেবে ওরা কিন্তু। আর আমরা ওই যে মহাখালীতে পাঠিয়ে দেই। মহাখালীতে IUDCR সেখানে পাঠানো হয়। হুম? সেখানে তোমার এই যে পলিও ভাইরাসকে ডায়াগনোস করা হয়। ঠিক আছে? তো যাই হোক এখানে আমরা এখন দেখি। স্পেশাল কালেকশন করব, থ্রোট সোয়াব নেব ইন আর্লি স্টেজ অ্যান্ড ফাইন ফিভার। সাধারণত এটা নেওয়া হয় না। তারপরেও জানে রাখো রেকটাল সোয়াব অথবা স্টুল নেওয়া হয় আর্লি এন্ড লেট স্টেজ। মেইনলি হলো স্টুলটাই নেওয়া হয়। আর CSF ইন কেস অফ মেনিনজাইটিস রেয়ারলি আইসোলেটেড ফ্রম CSF। তাহলে যাই হোক এগুলো তোমার পরীক্ষার জন্য তোমার রিটেন পরীক্ষার জন্য তোমাদের এগুলো দেখতেই হবে। এখন এই যে কালেকশন করা হয়, কালেকশনটা সাধারণত 2 specimens should be collected on successive 2 days early during illness, 5 days of onset, as virus is intermediate. মানে symptom যখনই দেখা দেবে, যত তাড়াতাড়ি পারো তত তাড়াতাড়ি তোমাকে নিতে হবে। যদি দেরিতে নাও তাহলে হবে কি ভাইরাস তখন স্টুল দ্বারা তখন পাস নাও হইতে পারে। কখনো পাস হবে, কখনো পাস হবে না। এই জন্য বলা হচ্ছে ইন্টারমিডিয়েট। আর যখন আর্লি স্টেজে নিলে ভাইরাসটা সবসময় তোমার পাস হবে স্টুল দ্বারা। ঠিক আছে? এইজন্য এবং পরপর ২ দিনের স্যাম্পল নেওয়া হয়। ঠিক আছে? পরপর ২ দিন নেওয়া হয়।
এবং মেইনলি স্টুলটা নেওয়া হয়, নিয়ে ওই কুল বক্স করে ঢাকায় আইএডিএসে পাঠানো হয়। এই জন্য বলা হচ্ছে 2 specimens should be collected on successive 2 days early during illness on 5 days of onset as virus is intermittent. তবে প্র্যাকটিক্যাল পারপাসে পারা যায় না। প্র্যাকটিক্যাল পারপাসে সাধারণত আরো ওখানে বলা হয় যে 14 দিনের মধ্যে নিতে হয়। আর এটা অনেক সময় ওই তোমার রোগী বলতে দেরি করে, তখন 14 দিনের মধ্যে নেওয়া হয়। তবে ওইটা তোমার ভুলে যাও, তো যখন তোমার প্র্যাকটিক্যাল পারপাসে যাবা তখন সেটা অন্য কথা। এখন তোমার এইটা তুমি জানো 5 days এর মধ্যে তুমি নিবা। আর দেরি হলেই কি হলো যে ভাইরাস তখন নাও পাওয়া যেতে পারে, কারণ হলো ভাইরাস শেডিং ইজ ইন্টারমিডিয়েট, এইটুকু জানে রাখো। এই হলো স্পেল কালেকশন করলাম। এবং স্পেল শুড বি কেপ্ট ফ্রোজেন ডিউরিং ট্রানজিট টু দ্য ল্যাব। ফ্রোজেন করে ইয়ে করতে হবে, না হলে ভাইরাস মারা যাবে। ফ্রোজেন বলতে আমরা কুল বক্সে করে এই ভ্যাকসিন ক্যারিয়ার গুলো বাজে না, এই ভ্যাকসিন ক্যারিয়ার করে আমরা পাঠাই দিই। ঠিক আছে, ওকে। স্পেল কালেকশন থ্রোট সব নিলা, রেক্টাল সব বা স্টুল নিলা এবং সিএসএফ নিলা ইন কেস অফ মেনিনজাইটিস নিলা। তারপর আমরা কি করব, ভাইরাস আইসোলেশন করা হয়, কালচার করা হয়। কোথায় করা হয়? কালচার অফ হিউম্যান অর কিডনি, মাঙ্কি কিডনি সেলস, এখানে করা হয়। এখানে করলে কি পাবো? ভাইরাসটা খুব ছোট্ট, তাহলে ভাইরাসকে দেখা যাবে। আমি তো ওই যে ল্যাব ডাইনে যখন পড়াছিলাম তখন কি বলেছিলাম যে অর্ডিনারি মাইক্রোস্কোপে আমরা কি দেখতে পারি, যে সমস্ত ভাইরাস তোমার সাইটোপ্যাথিক ইফেক্ট তৈরি করে, যেমন মিজেলস ভাইরাস তোমার সাইটোপ্যাথিক ইফেক্ট তৈরি করে, তাই This তো? is giant cell. Words and finger design. জায়ান্ট সেল ফর্মেশন করে, হ্যাঁ তাই তো? সাইটোপ্যাথিক sir. ইফেক্ট বলতে কি কি বোঝায়? একটা হলো, মনে আছে? Sorry, yeah, inclusion body হইতে পারে, giant cell হইতে পারে। প্রথম হলো মরফোলজি চেঞ্জ হবে, নিউক্লিয়াসের সেল বিকাম রাউন্ডেড অর বেলুনিং। তারপর নিউক্লিয়ার চেঞ্জ হয়, নিউক্লিয়ার কি পিগনোসিস হবে, একবার মার্জিনে চলে আসবে, ক্রোমাটিন মার্জিনে চলে আসবে। তারপরে মেমব্রেন চেঞ্জ, মেমব্রেনে কি হয়, প্রোটিন গুলো ইনসার্টেড ইনটু দ্য সেল মেমব্রেন। তারপরে কি সারাউন্ডিং সেলগুলো কি ফিউশন হয় কি জায়ান্ট সেল ফর্মেশন হয়। তারপর তোমার হলো ইনক্লুশন বডি তৈরি হয়, তাই না? This ইনক্লুশন বডি হয়, ইনক্লুশন বডি কি ভাইরাস, এগুলো কি বিভিন্ন জায়গায় তোমার এক জায়গায় কি একীভূত, কিছু জায়গায় একীভূত হয়, সেটা নিউক্লিয়াস হতে পারে, সাইটোপ্লাজম হতে পারে, সেটা বলে ইনক্লুশন বডি। যেমন নেগরি বডি, এই যে এগুলো খেয়াল আছে তো, এখানে সাইটোপ্যাথিক ইফেক্ট তৈরি হয় অ্যাফটার 3 to 6 days। এইটা দেখে আমরা মনে হয় বুঝবো, মানে একটা আইডিয়া করবো, প্রিজার্ভটিভ আইডিয়া হলো। ওটা আবার কনফার্ম করার জন্য ওরা আইডেন্টিফাই করব এবং টাইপিং করব। ওই যে টাইপ 1 2 3, হ্যাঁ, ওই অ্যান্টিসেরাম পাওয়া যায়, এগুলো দ্বারা আবার আমরা টেস্ট করব, করে কনফার্ম করব যে কোন স্ট্রেন দ্বারা হইলো। ঠিক আছে, সার্টিফিকেট ইফেক্ট অ্যাপিয়ার্স ইন 3 to 6 days। আইসোলেটেড ভাইরাস আইডেন্টিফাইড, প্রথম আইডেন্টিফাই করলাম ভাইরাস, এটা কলে ভাইরাস, তারপর ওকে টাইপিং করব বাই স্পেসিফিক অ্যান্টিসেরাম। ঠিক আছে, এরপর আমরা কি করব, সেরোলজি করব। সেরোলজি করব আমরা অ্যান্টিবডি দেখব। তবে এটা সাধারণত করা হয় না, এবং এটা যেদিন তুমি সেরাম নিবা বলরাম নিবা, 7 দিন পরে তো আবার নিলাম, যদি তুমি রাইজিং অ্যান্টিবডি পাওয়া যায় তাহলে কনফার্ম। সিএফটি আগে করা হয়তো, এখন আর করা হয় না। এখন করা হয় এলাইজাটা করা হয়, অ্যান্টিবডি ডিটেকশন বাই এলাইজা। আরেকটা করা হয় কি, এই যে মলিকুলার মেথড করা হয়, পিসিআর করা হয়। সেটা তোমার হলো এই যে 2 ধরনের ভাইরাস, একটা ওয়াইল্ড টাইপ আর একটা হলো ভ্যাকসিন টাইপ, এটা পরে আসতেছে। এই হলো তোমার হলো ল্যাব ডায়াগনোসিস। তাহলে প্রথম কি হলো, আমরা স্যাম্পল কালেকশন করলাম, একটা হলো থ্রোট সব নিলাম, তাই তো? তারপরে নিলাম কি রেক্টাল সব অথবা স্টুল নিলাম। তারপরে যদি মেনিনজাইটিস হয় সেক্ষেত্রে নেব সিএসএফ, তাই তো? সিএসএফ এবং কালেকশন করব কোথায়, কি যে স্যাম্পলটা নেব সেটা সাকসেস 2 days নেব, এবং উইদিন 5 days অফ অনসেট অফ ইলনেস, তাই তো? 5 দিন এর মধ্যে আমরা নেব। পরে নিলে হবে কি ভাইরাস নাও পাওয়া যেতে পারে, কারণ ভাইরাস তখন ট্রান্সমিটেড থ্রু ইউরিন
ইন্টারমিডিয়েট এই জন্য আগে নিতে হবে। নেওয়ার পরে তারপর আমরা কি করব, এটা ফ্রোজেন করে, তার মানে ভ্যাকসিন করে বা কুল বক্সে, আমরা কুল বক্স এর মাধ্যমে আমরা ল্যাবরেটরি পাঠিয়ে দেবো। এবং এগুলো আমরা কালেকশন করি না, ওই ফিল্ডেই তখন ওই যে ফিল্ডের যে আমাদের স্যানিটারি ইন্সপেক্টর থাকে তারাই কালেকশন করে। হাসপাতাল তখন রোগীকে হাসপাতাল ভর্তি করে দেওয়া হয়, করে দিয়ে ওইখান থেকে কালেকশন করা হয়। কালেকশন করে তারপরে পাঠা যায় আইডি স্যার। ওইখানে গিয়ে আবার প্রথম করা হবে কি, কালচার করা হবে, তাই তো? কালচার করে কোথায় করা হয়? হিউম্যান অর মাঙ্কি কিডনি সেলে মাঙ্কি সেল। এখানে করা হলো, এবং করে দেখবো কি সাইটোপ্যাথিক ইফেক্ট দেখবো। এবং এখানে সাইটোপ্যাথিক ইফেক্ট দেখবো, এবং এটা 4 থেকে 5 দিনের মধ্যে সাইটোপ্যাথিক তৈরি করে। তারপর এটাকে আবার আইসোলেশন, তারপরে ভাইরাস আইসোলেশন করবো, করার পর ওটা টাইপিং করব, ঠিক আছে? আরেকটা কি করা হয়, সেরোলজি। তবে এটা সাধারণত করা হয় না, করলে করা হয় কি অ্যান্টিবডি দেখা হয় বাই এলাইজা, এবং এটা এলাইজা এবং কম্পিউটার টেস্ট করা হয়, বলবো এটা। এখন এটা এবং এটা যদি পেয়ার স্যাম্পল না হয়, প্রথম যেদিন নেবো 7 দিন পরে আবার নেবে, নিয়ে যদি রাইজিং ডাটা হয় তাহলে এটা কনফার্ম বলা যাবে। আর কি হয়, কি করে মলিকুলার টেস্ট করা হয়, সেটা হলো পিসিআর, আরটিপিসিআর, এগুলো করা হয়। হ্যাঁ, এগুলো করে তোমার হলো ওয়াইল্ড টাইপ না ভ্যাকসিন টাইপ, সেটা আমরা ডায়াগনোস করতে পারি। এই হলো তোমার ডায়াগনোসিস। পলে প্রিভেনশন আমরা কিভাবে করব? পলিওমাইলাইটিস ক্যান বি প্রিভেন্টেড বাই ভ্যাকসিন। ভ্যাকসিন হলো 2 ধরনের ভ্যাকসিন। একটা ওপিভি, ওরাল পোলিও ভ্যাকসিন, ওটাকে বলা হয় লাইভ অ্যাটেনুয়েটেড পোলিও ভ্যাকসিন, অথবা হলো সাবিন ভ্যাকসিন। তিনটা নাম এটা। আমরা সাধারণত ওপিভি নামেই জানি, তাই না? ওপিভি ওরাল, যেহেতু ওরালি খাওয়া হয় এই জন্য ওরাল পোলিও ভ্যাকসিন। ওটা হলো লাইভ অ্যাটেনুয়েটেড, একবার কিল না, কিন্তু লাইভ অ্যাটেনুয়েটেড পোলিও ভ্যাকসিন। এবং আসলে আরেকটা নাম হলো সাবিন ভ্যাকসিন। আর 2 নম্বর আরেকটি পাবে ইনজেক্টেবল পোলিও ভ্যাকসিন, আইপিভি অর কিল পোলিও ভ্যাকসিন, ওটার আরেকটা নাম সল্ভ ভ্যাকসিন। এই দুটাই পাওয়া যায় বাংলাদেশে সাধারণত এখনো ওপিভি এটাই পাওয়া যায়। ওপিভি এটাই ভালো, বাংলাদেশে দেওয়া হয়, কিন্তু আফ্রিকান কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রি এগুলোতে তোমার ওই যে ইনজেক্টেবলটা দেওয়া হয়। বাংলাদেশে হয়তো কথাবার্তা চলতেছে আইপিভিটা নিয়ে আসবে। এখন তোমাদের জানতে হবে যে ওরাল পোলিও ভ্যাকসিন, এটা অ্যাডভান্টেজ জানতে হবে। ওরাল পোলিও ভ্যাকসিনের অ্যাডভান্টেজ হলো কি, দেখো, it provides both systemic immunity and local intestinal immunity by producing secretory IgA. That's why it prevents fecal-oral transmission. ঠিক আছে, এটা বুঝলা? এটা তো খাওয়ানো হচ্ছে তোমার ওরালি, তাই তো? ওরালি যখন খাওয়া হলো তখন তোমার এখানে ইন্টেস্টাইনে IgA তৈরি করে তারা। হ্যাঁ, ঠিক আছে। এখন ইন্টেস্টাইনে IgA কিভাবে তৈরি করে এটা আমি তোমাদেরকে বলিনি, বলতেও চাই না, তোমরা খেয়াল রাখতে পারবে না। ডিপ্লোমা তোমাদেরও জানলে জানতে পারো, তোমরা ওই যে কুবেতে একটু দেখবা ফিগারটা, ওটা সুন্দর করে দেওয়া আছে। ওখানে ইন্টেস্টাইনে কিভাবে IgA তৈরি হয়, ওখানে ইন্টেস্টাইন করে না, ওখানে ওই যে আমাদের যে ম্যাক্রোফেজ আছে, আমাদের যে ইমিউন সেলগুলো আছে, ওগুলো তৈরি করে। ওগুলো একটু দেখে নিতে পারো, ওখানে তৈরি করে। এবং তোমরা জানো যে লোকাল ইমিউনিটি কে দেয়? IgA, তাই তো? কিভাবে দিচ্ছে তারা? কিভাবে দেওয়া দিচ্ছে? যদি ওখানে IgA থাকে, কোথায়? তোমার মিউকাস থাকে, তাই তো? কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস যদি ওখানে প্রবেশ করে তাহলে কি IgA কি করে? IgA তা কি করবে? আসেন। IgA তাকে কি করবে? সেখানে তাকে অ্যাটাচমেন্ট হয়ে যাবে না। আর অ্যাটাচমেন্ট যদি না হয় তাহলে কি সে ইনফেকশন করতে পারবে না, তাই তো? এই ক্ষেত্রে সেটাই করে, IgA তাকে বাইন্ডিং করতে দেবে না, যার ফলে সে ইনফেকশন করতে পারবে না। তাহলে কি হলো? লোকাল ইমিউনিটি দিল, লোকাল ইন্টেস্টাইনাল ইমিউনিটি দিল, তাই তো?
আর সিস্টেমিক ইমিউনিটি কি আছে, এটা যখন তোমার ওই ব্লাডে যখন ব্লাডে আর কি করে, ওই যে তোমার ওই যে ব্লাডে যে মেকানিজম দেখাছিলাম, ওই যে তোমার ওই যে ম্যাক্রোফেজ ইনগাল্প করলো, মানে ফেগোসাইটিক সেল ইনগাল্প করলো, তারপরে কি করলো, হ্যাঁ অ্যান্টিজেন ভেঙে প্রেজেন্টেশন। ভেঙে দিল, তারপরে তোমাকে নিয়ে গেল এমএসসি 2 এর সঙ্গে বাইন্ড করলো, করে তোমার সার্ভে সার্ভিসে আসলো, তারপরে রিকগনাইজ কে করলো, তোমার হেল্পার টি। হেল্পার টু, হেল্পার টি সেলের কাছে প্রেজেন্ট করুন। সেটা হেল্পার টু সেল আবার তো কোথায় নিয়ে গেল, তারপর তোমার বি সেলের কাছে নিয়ে গেল, তাই তো। বি সেল আবার ট্রান্সফর্ম হয়ে হলো কি প্লাজমা সেল, প্লাজমা সেল থেকে তোমার অ্যান্টিবডি তৈরি প্লাজমা হবে। অ্যান্টিবডি। প্রথম আইজিএম হবে, তারপর তোমার পরে হবে আইজিজি। এই আইজিজি তৈরি হচ্ছে, এটাই তোমার আইজিজি। লোকাল তোমার সিস্টেমিক ইমিউনিটি হচ্ছে, এবং মেমোরি সেল তৈরি হয়ে থাকে, তাই তো। এই মেমোরি সেল যখন তৈরি হবে, এটাই তোমার লাইফ লং ইমিউনিটি দেবে। ওকে, এই জন্য এটা দুই ভাবে ইমিউনিটি দিচ্ছে, একটা লোকাল ইমিউনিটি দিচ্ছে আর আরেকটা দিচ্ছে সিস্টেমিক ইমিউনিটি। ঠিক আছে, তাহলে এই জন্য ওপিপির ভালো দিক হলো এটাই, যে এটা ইট গিভ বোথ সিস্টেমিক ইমিউনিটি এন্ড লোকাল ইন্টারেস্ট ইমিউনিটি। সিস্টেমিক ইমিউনিটি দিচ্ছে বাই প্রডিউসিং আইজিজি, আর হলো লোকাল ইমিউনিটি দিচ্ছে বাই প্রডিউসিং আইজিএ। দ্যাটস হোয়াই ইট প্রিভেন্ট ফিকোরাল ট্রান্সমিশন। এখন যদি মনে করো ফিকোরাল ট্রান্সমিশন কিভাবে প্রিভেন্ট করতেছে, যখন একটা ভ্যাকসিন ভাইরাস যদি ওই যে পলো ভাইরাস আমাদের বডিতে প্রবেশ করলো, তাহলে কি হবে, সেটাকে সে বাইন্ড করে দিচ্ছে না, যার ফলে সে তোমার ইনফেকশন করতে পারতেছে না, ওই ভাইরাসটা সেখানে মারা যাবে। ঠিক আছে, আরেকটা আসবো হার্ড ইমিউনিটি। তোমার কমিউনিটি মেডিসিন পড়ে আসছো, সে হার্ড ইমিউনিটি তোমাদের আমি পড়াবো না, তোমাদের এটা রিটেন আসে কিন্তু বা ভাইবাস ধরা হয়, এটা তোমার আজকেই দেখে নেবা। তোমার ওই যে ল্যান্সেও আছে, ওয়ারেন লেভিনসনের যে ল্যান্স, এখানেও আছে, তোমার কমিউনিটি মেডিসিন তোমরা এখন পড়তেছো, সেখানে তোমার হার্ড ইমিউনিটি ওটা আজকেই ভালো করে দেখে নেবা। হার্ড ইমিউনিটি কি ডিফাইন করো এক্সাম্পল। তারপর হলো ইট ইজ ইজিয়ার টু অ্যাডমিনিস্টার গিভেন ওরালি হুইচ ইজ মোর রেডিলি অ্যাকসেপ্টেড। বাচ্চাকে শুধু তোমার একটা ইনজেকশন দেওয়া হচ্ছে, আরেকটা তোমার দেখা যাচ্ছে তোমার মুখে দেওয়া হচ্ছে, তাহলে বাচ্চা কোনটা বেশি প্রিফার করবে? খাওয়াটাই চাইবে। আর ইনজেকশন দিলে কি সহজে মুখের বিষয় টাকা। ভয় একটা আছে, তাই না? সে কান্নাকাটি করবে, তাই তো, হাত পা ছাড়াছাড়ি করবে, যার ফলে সহজে কিন্তু দেওয়া যায় না। এই জন্য বলা হচ্ছে ইজি টু অ্যাডমিনিস্টার গিভেন ওরালি হুইচ ইজ মোর রেডিলি অ্যাকসেপ্টেড, এবং প্রোভাইড লাইফ লং ইমিউনিটি। ইজি টু প্রিপেয়ার, এবং প্রিপারেশন ইজি, প্রিপেয়ারও ইজি এবং ইজি টু অ্যাডমিনিস্টার। আর কি হচ্ছে ইমিউনিটি, লোকাল ইমিউনিটি, সিস্টেম ইমিউনিটি, এবং আর ইমিউনিটি কি লাইফ লং ইমিউনিটি হচ্ছে। তাহলে এটা হলো তোমার হলো চিপার, দাম কম। ঠিক আছে, এই হলো অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কি, এগুলো কিন্তু রিটেন পরীক্ষা আসে, বুঝছো। রিয়ারলি রিভার্সন অফ দ্য অ্যাটেনুয়েটেড ভাইরাস টু ভিরুলেন্সি will occur and this may ensure especially for the type 3. এখন দেখো ওরাল ফলো ভাইরাস, এটা তো তোমার কি লাইভ অ্যাটেনুয়েটেড ভাইরাস, তাই তো। লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, তার মানে কি ওটা একবারে কিল করা হয়নি, কিন্তু তার যে ক্ষমতাটাকে তোমার কমায় দিয়ে অ্যাটেনুয়েশন করা হয়েছে, তাই তো, ক্ষমতাটা কমায় দেওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু অনেক সময় হয় কি এই আস্তে আস্তে তার ক্ষমতাটা অনেক সময় কোনো কোনো কারণে আবার ক্ষমতা বেড়ে যায়, ভেরিলেন্সিটা বেড়ে যায়। ঠিক আছে, বেড়ে গেলে হবে কি সে আবার ডিজিজ করতে পারে, পলো ভাইরাস ডিজিজ করতে পারে। বিশেষ করে কোনটা করে, ভ্যাকসিন টাইপ 3টা করে, তবে রেয়ারলি এটা। আর কি হয়, ইট ক্যান কজ ডিজিজ ইন ইমিউনোডেফিশিয়েন্ট পারসন, দেয়ারফর শুড নট বি গিভেন টু দেম। যেহেতু লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, এই জন্য ইমিউনো কম্প্রোমাইজ যদি হয় তাহলে তাকে দেওয়া যাবে না। হ্যাঁ, infection of the gastrointestinal tract by other enterovirus can limit replication of the vaccine virus and reduce protection. এই তোমার জিআই ট্র্যাক্টে আরো তো ভাইরাস থাকে, তাই তো, ওখানে কিছু ইন্টারভাইরাস আছে। হ্যাঁ, সেগুলো করবে কি এই যে পলিও ভাইরাসকে রেপ্লিকেট করতে দেবে না, এটা একটা তোমার ব্যাড হ্যাবিট।
খারাপ দিক। আবার এটা হলো যেহেতু লাইভ অ্যাটেনুয়েটেড, জীবন আছে, জীবন্ত ভাইরাস, তাহলে এটা অবশ্যই তোমার খেয়াল রাখবে যে জীবন্ত ভাইরাস যেহেতু ফ্রিজিং অবশ্যই করতে হবে। ফ্রিজিং না করলে তোমার এমনি নরমাল টেম্পারেচার রাখা দাও, তাহলে কিন্তু এটা মারা যাবে কিন্তু। তাহলে ইট মাস্ট বি কেপ্ট রেফ্রিজারেটেড টু প্রিভেন্ট হিট ইন অ্যাক্টিভেশন অফ দ্য লাইভ ভাইরাস। তাহলে এখানে দেখো, তাহলে একটা হলো কি যে তোমার হলো যে যেহেতু এটা লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, ভিরুলেন্সটা কমাই দিয়ে তো তোমার করা হলো লাইভ অ্যাটেনুয়েটেড, কিন্তু অনেক সময় এটা আবার চেঞ্জ হয়, সে ভিরুলেন্সি ফ্যাক্টরটা আবার সে মানে মোর ভিরুলেন্ট হতে পারে এবং আবারও ডিজ করতে পারে। কোন ক্ষেত্রে হতে পারে? স্পেল টাইপ 3 এই ক্ষেত্রে হতে পারে। আর তোমার হলো কি যে এই যে তোমার হলো যেহেতু লাইভ অ্যাটেনুয়েটেড জীবন্ত ভাইরাস, এই জন্য ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টকে দেওয়া যাবে না। তারপরে হলো কি ইন্টেস্টাইনে আদার যে ইন্টার ভাইরাস আছে সেগুলো করবে কি, এই পোলিও ভাইরাসকে র্যাপ্লিকেট করতে দেবে না। র্যাপ্লিকেট যদি করতে না পারে তাহলে কি হবে? সেই ইমিউনিটি কম তৈরি করবে, এটা একটা খারাপ দিক। আরেকটা হলো কি, এটা যেহেতু লাইভ অ্যাটেনুয়েটেড, এই জন্য তোমার ফ্রিজিং অবশ্যই করতে হবে, না হলে সে মারা যাবে। এটা হলো ডিসঅ্যাডভান্টেজ। ওকে, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এখন তোমার হলো এই যে হলো পলো ভ্যাকসিন, যে দুটা পাওয়া গেল, একটা হলো লাইভ অ্যাডেনোভাইরাস ভ্যাকসিন বা কিল লাইভ অ্যাডেনোভাইরাস ভ্যাকসিন, ওটাকে বলা সল 7, আর কিল ভ্যাকসিনটাকে বলা হচ্ছে সল, তাই তো, বা ওপিভি বা ইনজেক্টেবল। এটা দুটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো তোমার ওই যে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ যেগুলো অলরেডি পড়লাম, এই দুটা যদি খেয়াল রাখতে পারো তাহলে পার্থক্যটা তোমরা অবশ্যই খেয়াল রাখতে পারবে। ওই পয়েন্টস গুলো এখানে চলে আসবে। দেখো এখানে শুধু কয়েকটা খালি ভিন্ন আসবে। প্রিপেয়ার্ড ফ্রম ভাইরাস গ্রোন ইন কিল ভ্যাকসিনটা তৈরি করে মাঙ্কি কিডনি সেল লাইন, মাঙ্কি কিডনি সেল থেকে তৈরি করা হয়। আর এই লাইভ অ্যাডেন ভ্যাকসিনটা বা ওপিভিটা তৈরি করা হয় হিউম্যান ডিপ্লয়েড সেল লাইন থেকে করা হয়, ফাইব্রোব্লাস্ট, তাহলে হিউম্যান থেকে করা হচ্ছে, তাই তো। আর কিল ভ্যাকসিন তৈরি করতে মাঙ্কি কিডনি সেল থেকে করা হচ্ছে। হ্যাঁ, এটা তাহলে প্রিপারেশনটা হলো প্রিভেন্ট ডিজিজ দুটাই করতেছে, ঠিক আছে। আবার ইন্টার ট্রান্সমিশন, এই যে অরফিক্যাল ট্রান্সমিশন প্রিভেন্ট কে করতেছে? লাইভ অ্যাডেনোভাইরাস ভ্যাকসিন। আর কিল ভ্যাকসিন করতে পারবে? পারবে না স্যার। কি জন্য পারবে না? কারণ ওটা তোমার তো আইজিএ স্যার লোকাল তৈরি ইমিউনিটি করে। না, ওটা তোমার ডাইরেক্টলি তো ইনজেক্টেবল। কোনটা ইনজেক্টেবলটা? ডাইরেক্ট তোমার ব্লাডে দেওয়া আছে, আইএম দেওয়া আছে, তাই তো। আইএম দিলে ডাইরেক্টলি ব্লাডে যাচ্ছে, ওখানে তোমার করতে শুধু সিস্টেম ইমিউনিটি করতেছে। ওটা তো তোমার ইন্টেস্টাইনে যাচ্ছে না। ইন্টেস্টাইনে না গেলে তোমার লোকাল আইজিএ তৈরি করতে পারবে? আইজিএ তৈরি করতে পারবে না। তাহলে তোমার ওখানে কি প্রিভেন্ট ইন্টার ট্রান্সমিশন, অরফিক্যাল ট্রান্সমিশন যেটা, সেটা করতে পারবে না। ওকে, তাহলে এখানে দেখো ইন্ডিউস হিউমারাল আইজিজি দুটাই করবে, কিন্তু ওই যে আগে যেটা বললাম ইন্টেস্টাল আইজিএ কে করবে? শুধু ওপিভি করবে, কিন্তু আইপিভি করতে পারবে না, তাই তো। এখন যদি তারপরে সেকেন্ডারি প্রোটেকশন বাই স্পেড টু আদার্স, এই যে অরফিক্যাল ট্রান্সমিশনটা, যেটা অরফিক্যাল ট্রান্সমিশন যেটা, সেটা তোমার হলো ওই যে স্কুলে যারা পাস আছে, এই লাইভ এটা করতে পারে, কিন্তু কিল ভ্যাকসিন করতে পারে না। আর এখন এই যে ডিসঅ্যাডভান্টেজ যেগুলো আসলে ওপিভির যে ডিসঅ্যাডভান্টেজ, সেগুলো এখন দেখো। ইন্টারফেয়ার্স উইথ রেপ্লিকেশন অফ ভিরুলেন্ট ভাইরাস ইন কাট। লাইভ ভ্যাকসিনের ক্ষেত্রে কি, যে ইন্টার ভাইরাস যেগুলো আছে কি, ভাইরাসকে কি রেপ্লিকেশন কি প্রিভেন্ট করতে, তাই তো। কিন্তু কিল ভ্যাকসিন যেহেতু তোমার ইন্টারনেশনে যাচ্ছি না, যার ফলে তার যে রেপ্লিকেশন এটাকে হ্যাম্পার করতে পারতেছে না। আর রিভার্টো ভিরুলেন্সি ওপিভির ক্ষেত্রে হতে পারে, বেশ করে টাইপ 3, তবে রিয়ারলি।
আর co-infection with other enterovirus may impair immunization, এই লাইভ ভ্যাকসিন করতে পারে, আর ওই যে কিল ভ্যাকসিন করতে হয় না। তারপরে লাইভ ভ্যাকসিন ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টকে দেওয়া যায় না, কি জন্য? যেটা ডিজিজ করে, ক্যান কজ ডিজিজ ইন দ্য ইমিউনো কম্প্রোমাইজ, এই জন্য। ঠিক আছে, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন কি? লাইভ ভ্যাকসিন তোমার হলো ওপিভিটা ওরালে দেওয়া হচ্ছে, আর ইনজেক্টেবলটা ইনজেকশন দেওয়া হচ্ছে। আর ফ্রিজিং করা হচ্ছে কোনটা? ওপিভিটা, আর ইনজেক্টেবলটা করা ফ্রিজিং করার প্রয়োজন নেই। আর ডিউরেশন ইমিউনিটি কোনটা? ওরে ওপিভিটা তোমার লঙ্গার, আর ইনজেক্টেবলটা শর্টার। এই হলো তোমার হলো পার্থক্য। ঠিক আছে, স্যার সলকার 7 এমন নাম হওয়ার কারণ কি? সল কাছে অত আমি বলতে পারছি না। সল করা কি যেন নাম দিলাম, তোমার একটু ইয়া দেখে নিও তো। ঠিক আছে এখন স্যার। ওপিবি নাম হলো লাইভ লাইটেনেট ভ্যাকসিন অথবা 7 বলতেছে। এখন এটা কে যেন কেন নাম দেওয়া হলো এটা বলতে পারতেছি না। স্যার সায়েন্টিস্ট স্যার এরা যারা ডিসকভার করছে ওদের নামের উপর। হ্যাঁ, ওরা কি যেন নাম দিলো এটা বুঝতে পারছি, জানি না আমি। তো এই যে তোমার যে পার্থক্যটা, তোমার যখন ভ্যাকসিন পড়বা না, ভ্যাকসিন যখন পড়বা তখন তোমাদের এই যে এগুলো আমি কিন্তু ডিটেলস অত ভালো বললাম না, কিন্তু আমি কিন্তু ডিটেলস ভালো বললাম না কি জন্য? যে তোমাদের কিন্তু ভ্যাকসিন যখন পড়ানো হবে তখন লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, তারপর হলো কিল ভ্যাকসিন, এগুলোর অ্যাডভান্টেজ মানে একটা হলো তোমার ডেফিনিশন, তারপর হলো এক্সাম্পল, তারপর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আসবে, এই জিনিসগুলোই আসবে, বুঝছো? এগুলোই পড়াই দিবে। তারপর আমি কিন্তু অতটা বলতে যাচ্ছি না কিন্তু, এই জন্য খুব একটা বললাম না। তারপর যতটুকু আমি বললাম এটুকু একটু মানে পড়িও। এগুলো হয়তো ভাইভাবে ধরবো না, কিন্তু রিটেনে রিটেন কোশ্চেনগুলো একটু দেখিও। আরেকটা জিনিস তখন আমি বললাম, দেখো তোমার ছাত্র যেন তেন ভাবে ডাক্তার হওয়া, ডাক্তার তো সবাই হবা, ডাক্তার সবাই হবা, কিন্তু ডাক্তার ডাক্তারের মতোই হবা, বুঝছো? ডাক্তার ডাক্তারের মতোই হবা। খালি টাকা ইনকাম করার জন্য ডাক্তার হবা। যাদের টেন্ডেন্সি শুধু টাকা ইনকাম করার জন্য তোমরা আসছো, তাদের মনে হয় এখনই লেখাপড়া বাদ দিয়ে তোমাদের যাইতে মানে বাড়িতে যাওয়া উচিত তোমাদের। তোমরা তাহলে ব্যবসা করো। আর যারা ডাক্তার হতে আসছো তাহলে তোমার হিউম্যানিটি, মানবতা, এই জিনিসটা শিখে যাবা, বিহেভ শিখে যাবা, নতুবা তোমাদের ডাক্তার হওয়ার কোনো প্রয়োজন নাই। এবং এই নিয়মানুবর্তিতা, সমানুবর্তিতা, ডিসিপ্লিন, এগুলো মানবা। তোমাদের এই যে ক্লাস নিচ্ছে আমি কষ্ট করে, তোমরা কোন আক্কালে তোমাদের কি মানে আছে যে ক্লাসে তোমরা অ্যাটেন্ড করো না? এই মাত্র 18 জন আসছে, আবার দেরিতে আসো কেন? এগুলো ফাজলামো শুরু করছো তোমরা। আর যখন ফেল করো তখন বলে স্যারেরা ফেল করে দেয়। হ্যাঁ, এগুলো কি? তোমাদের কালকে আমি তো বললাম যে আমার রোল, আমি যখন ভর্তি হই তখন আমার রোল ছিল 96। সেখানে আমি যখন ফার্স্ট গ্রুপ পাস করলাম তখন আমার আসলো রোল নাম্বার 28। কতগুলো ছাত্র ফেল করলো, যা বলে আমার ডাক্তার। আর তোমরা কি হবা এইভাবে? তোমরা ক্লাস করতে চাও না, আমরা কষ্ট করে ক্লাস নেবো, আর তোমরা ক্লাস করতে চাও না। এগুলো কি ফাজলাম? এগুলো মাত্র 18 জন ক্লাস করতেছে, এগুলো কি? এগুলো হ্যাঁ? তোমার ক্লাস করবে কিনা বলো তো? ক্লাস না করলে আমি ক্লাস বাদ দেই। কিন্তু এত পার্সেন্টেজ কম নিয়ে এভাবে ক্লাস করে মজা লাগে না। ক্লাস করতে চাও কিনা? কোনটা? রাফি, রাফি আছে? এই রাফি আসো? ক্লাসের ক্যাপ্টেন নাই নাকি? হ্যালো স্যার অ্যাটেন্ড দেখা যাচ্ছে না স্যার তাকে। তো তোমাদের ক্লাস আজ থেকে হেললাম, আজ থেকে আর ক্লাস আমি নেবো না। কি হবে? কিন্তু ফাজলামো এগুলো, সম্পূর্ণ ফাজলামো। তাহলে আমি আর যে ক্লাস, আমার ক্লাস নেওয়ার আমার ইচ্ছা নেই এখন। ওকে, তোমাদের ক্লাস করতে চাও তাহলে সবাই ক্লাসে অ্যাটেন্ডেন্স বাড়া দাও, নতুবা আমি ক্লাস নেব না।
ক্লাসে আজ থেকে তাহলে ক্লাস বাদ দেবো। যদি ক্লাস মানে ক্লাস যদি করতে চাও তাহলে সবাইকে অ্যাটেন্ড করতে হবে। আর যদি ক্লাস না করতে চাও তাহলে বাদ। এবং ক্লাস যদি করতে চাও আমাকে ফোন দিও। তোমাদের ক্যাপ্টেন যে আছে রফিক, যেন আমাকে ফোন দেয় যেন, এবং সবারই পারমিশন যেন নেয় যে তারা ক্লাস করবে। তাহলে ক্লাস নিব, নতুবা ক্লাস নেব না। এইভাবে 17-18 জন নিয়ে ক্লাস করা এটা এগুলো ঠিক না এগুলো। তোমাদের মনে হচ্ছে ক্লাস নেওয়ার প্রয়োজন নাই। তো ঠিক আছে, আমাদেরই বা ক্লাস নেওয়ার কি প্রয়োজন? তোমাদের ক্লাস নেওয়ার যেহেতু প্রয়োজন নেই, তো আমাদেরই বা প্রয়োজন কেন? আমরা কষ্ট কেন করবো? তো ঠিক আছে, তোমায় যদি করো এটা করতে পারো।